আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমরা একটু শুরু করি, হ্যাঁ? অলরেডি আমি 15 মিনিট ওয়েট করেছি। সো বিফোর স্টার্টিং টুডে সেশন, আপনাদের ডিরেক্ট ট্যাক্স নিয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা, কিংবা আমরা আজকে যেহেতু ব্যাট নিয়ে ডিসকাশন শুরু করব, ব্যাট নিয়ে আপনাদের কোনো সাজেশন আছে কিনা যে স্পেসিফিকলি কি আলোচনা করা উচিত, কিংবা হোয়াট এলস উই মে ইনক্লুড। আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশন টু ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ব্যাটের একটা থিওরিটিক্যাল, মোটামুটি কি বলে, থিওরিটিক্যাল যে কনটেক্সটটা সেটা আমি এই একটা ম্যাটেরিয়ালে শেয়ার করেছি। এই মোটামুটি এটা পড়লে থিওরিটা আপনাদের কাভার হবে, এবং প্র্যাকটিক্যালি কাজ করার জন্য যে বেসিক ফান্ডামেন্টাল নলেজের প্রয়োজন হয় ব্যাট সম্পর্কে, সেটাও আপনারা পাবেন। বাট এক্সামের যে কোশ্চেন গুলি হয় সেখানে আমি আসলে দুটো জিনিস বেশি দেখেছি। একটা হচ্ছে ব্যাট রিলেটেড যেটা আসে, সেটা হচ্ছে নেট ব্যাট ভেরিয়েবলটা কম্পিটিশন করতে হয়। দ্যাট মিনস আপনার আউটপুট ব্যাট, ইনপুট ব্যাট, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থেকে কিভাবে হচ্ছে আপনার নেট ব্যাট ভেরিয়েবলটা বের করতে হয়। আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের হচ্ছে প্রাইস ডিটারমাইন করা, কিংবা প্রাইস ডিক্লারেশন রিলেটেড একটা ইস্যু আসে। সো ব্যাটের আসলে খুব বেশি ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে না এক্সাম গুলিতে। আমি সিএ এবং আইসিএবি দুটো বডিতে দেখেছি যে মোটামুটি ব্যাট রিলেটেড অল্প কিছু ম্যাথমেটিক্যাল কেস থাকে, এর মধ্যে এই দুটোই বেশি। একটা যেটা আমি বললাম যে আপনার নেট ব্যাট টেবল, আর একটা হচ্ছে আপনার প্রাইস ডিটারমিনেশন। কামিং টু কাস্টমস এর ওইখানে আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেমে একটা জিনিসই বেশি আসে, সেটা হচ্ছে কিভাবে যে কোনো প্রোডাক্টের হচ্ছে ট্যাক্স লেভিস কিংবা ডিউটি ক্যালকুলেশন করতে হয়। দ্যাট মিনস আপনাদের কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, তারপরে হচ্ছে আপনার এসডি, এরপরে হচ্ছে ব্যাট, এটি কিভাবে ডিটারমাইন করতে হয়, সেটাই বেসিক্যালি কাস্টমস এর ওই ম্যাথে থাকে। এর বাইরে আসলে এই ভ্যাট এবং কাস্টমস থেকে খুব একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে না। মোটামুটি আমি তিনটা কোশ্চেন এখান থেকে নিচ্ছি। একটা হচ্ছে নেট ব্যাট পেয়েবল, আর একটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস ক্যালকুলেশন, আর লাস্টলি যেটা সেটা হচ্ছে ব্যাট এবং সরি কাস্টমস এর ডিউটি একটা কম্পিটিশন। এই হচ্ছে মোটামুটি এখান থেকে আসলে ম্যাথস। আর আপনারা যদি প্রিভিয়াস এক্সাম গুলি কোশ্চেন করেন আর2, তাইলে দেখবেন যে ব্যাটের আসলে টোটাল যদিও আমাদের সিলেবাসে একরকম আছে, বাট প্র্যাকটিক্যালি বা আম, বাস্তবে আসলে কোশ্চেন ব্যাট থেকে একটু কমই হয়। থিওরিটিক্যাল কোশ্চেন কিছু হয়, আর বাকি কোশ্চেন গুলি হচ্ছে ম্যাথমেটিক্যাল। তো থিওরির জন্য আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলি আছে সেগুলি আপনারা একটু পড়বেন, আর আমি এখানে যে ফান্ডামেন্টাল গুলি এখানে আছে সেটাও আপনারা একটু দেখবেন। ঠিক আছে? আমি দেরি না করে আজকে ডিসকাশনটা শুরু করছি। ক্যান ইউ হিয়ার মি? এম আই অডিবল? আমাকে শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স ব্যাট নিয়ে যখন কথা বলছি, তার আগে একটু বলি আমাদের যে টোটাল ট্যাক্সেশন সিস্টেম, বাংলাদেশের ট্যাক্সেশন সিস্টেমে বেসিক্যালি দু ধরনের ট্যাক্স, যেটা আমরা আমাদের শুরুর ক্লাসে বলেছি। একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্সটা হচ্ছে বেসিক্যালি আমাদের এক্সপেন্সেস এবং কনজাম্পশনের উপর পেমেন্ট করতে হয়। সো আমরা বিং আ সিটিজেন অফ বাংলাদেশ, প্রত্যেকটা লোকই কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স দিচ্ছি। যখনই আমরা যে কোনো কনজাম্পশন অথবা আমরা যে কোনো এক্সপেন্স বা পেমেন্ট করছি, আমরা কিন্তু আমাদের এই পেমেন্টের সাথে একটা ট্যাক্স দিচ্ছি। এই ট্যাক্সটাকে বেসিক্যালি বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। সো আমাদের বিহারে যে টোটাল রেভিনিউ, অ্যারাউন্ড 37 to 80% রেভিনিউ কিন্তু আসে আপনার ইনডিরেক্ট ট্যাক্স থেকে। আর সেখানে ডিরেক্ট ট্যাক্স থেকে আসলে এনবিআর এর রেভিনিউ অন অ্যান অ্যাভারেজ 32 to 34%। তার মানে আমাদের বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম একটা বড় উৎস হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। সো যেটা আমরা বলছিলাম, ইনডিরেক্ট ট্যাক্স আমরা দেই কিসের উপরে? এক্সপেন্সেস এবং কনজাম্পশনের উপর। সো আমরা যখনই কিনি, যে কোনো পণ্য পারচেস করে, দেখবেন যে আমাদের বিলের সাথে যুক্ত করে দেওয়া হয় ভ্যাট, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এসটি, হ্যাঁ, আমাদের বিলের সাথে আসে। একদম এটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমরা যখনই কথা বলি আমাদের
কলটা কাটার পরে সাথে সাথে একটা মেসেজ আসে যে আপনার কল রেট হচ্ছে এত টাকা, এটার সাথে ব্যাট এত এবং এসডি এত। তো দেখবেন আমরা যখনই যে কোনো এক্সপেন্স করি বা পেমেন্ট করি, এখানে কিন্তু একটা ব্যাট চলে আসে। আরেকটা যেটা আমরা বলছি ব্যাট ছাড়া আর এখানে কি আছে, সাপ্লিমেন্টারি ডিউটি আছে। সাপ্লিমেন্টারি ডিউটিটা বেসিক্যালি সার্চ করা হয় আপনার লাক্সারিয়াস এন্ড সোশ্যালি আনডিজায়ারেবল প্রোডাক্টের উপরে সাপ্লিমেন্টারি ডিউটিটা আপনার সার্চ করা হয়। দেন কামিং টু কাস্টমস ডিউটি, কাস্টমস ডিউটি বেসিক্যালি ইম্পোর্ট স্টেজে সার্চ করা হয়। এছাড়াও আরো কিছু ডিউটি যেমন রেগুলেটরি ডিউটি, এগুলিও কিন্তু সাধারণত ইম্পোর্ট স্টেজে সার্চ করা হয়। তো আরো কিছু আসলে ইনডিরেক্ট ট্যাক্স আছে, লেটস সে রোড ট্যাক্স, নার্কোটিক ডিউটি, এগুলিও কিন্তু আমাদের ইনডিরেক্ট ট্যাক্সের সাথে আসে। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে বেসিক্যালি ভ্যালু অ্যাডেড ট্যাক্স কিংবা ইনডিরেক্ট ট্যাক্স। তো আমরা ইনডিরেক্ট ট্যাক্স থেকে বেসিক্যালি ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা নিয়ে আজকে আলোচনা করবো। আমাদের আজকে এবং নেক্সট যে মঙ্গলবারের সেশন, এই দুটো সেশনে আমরা বেসিক্যালি ব্যাট নিয়ে আলোচনা করবো। তো আমরা যেটা বলছিলাম ব্যাট, এই যে আমাদের সমস্ত এক্সপেন্সেস এবং কনজাম্পশনের উপর আমরা যে ব্যাট দিচ্ছি, আমরা কেন ব্যাট দিচ্ছি? কারণ আমাদের প্রচলিত যে আইন আছে, এখানে একটা আইন হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। এই আইন যদিও 2012 নামে পরিচিত, বাট এই আইনটা পাস হয় 2019 সালের জুন মাসে। হ্যাঁ, এবং এটা ইফেক্টিভ কিন্তু এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট, এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে 2019-এর জুলাই 1 টু অনওয়ার্ড। দেন আমাদের এই আইনের প্রয়োগ কিভাবে হবে, এটার জন্য কিন্তু একটা রুলস আছে। আর এই আমাদের ব্যাট অ্যাক্ট 2012 এর সাথে যে রুলসটা আছে, সেই রুলস হচ্ছে আবার ব্যাট এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি রুলস 2016। আর একটা বিষয় একটু বলি, আমাদের ট্যাক্স আইনে কিন্তু আসলে চেঞ্জেস গুলি কম্পারেটিভলি কম হয়, বাট ব্যাট আইনে কিন্তু প্রচুর পরিমাণ চেঞ্জেস আসে। যদিও আমাদের পুরনো যে ব্যাট আইন 1991 সালের যে ব্যাট আইন, সেখানে প্রচুর পরিমাণে চেঞ্জ আসতো, সেই চেঞ্জটা নতুন আইনে একটু কমে গিয়েছে, বাট তথাপি সত্ত্বেও ভ্যাটে কিন্তু আমাদের অরিজিনাল আইনের বাহিরেও দেখবেন প্রতি বছর এনবিআর থেকে প্রচুর পরিমাণে এসআরও আসে, জেনারেল অর্ডার আসে। তো আমাদের এই আইনের পাশাপাশি আমাদের যে আইন আছে, আইনের পাশাপাশি বিভিন্ন আপডেট গুলি জানার জন্য আমাদের এসআরও, জেনারেল অর্ডার করতে হবে। আর আমরা যেটা জানি যে আমাদের অরিজিনাল যে আইন আছে, আইনের যদি কোনো ধরনের পরিবর্তন, পরিমার্জন কিংবা সংশোধনের প্রয়োজন হয়, সেটা কিন্তু ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে করা হয়। তো আমরা এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স এসআরও পড়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু কি করতে হবে, আমাদের ফাইন্যান্স অ্যাক্ট গুলিও বেসিক্যালি দেখতে হবে। এছাড়াও টাইম টু টাইম বিভিন্ন সময় আপনার কি বলে আপনার এনবিআর পাবলিকেশন গুলি আসে। এরপরে হচ্ছে আপনার আইন যেহেতু খুবই কমপ্লেক্স একটা বিষয়, আমাদের বিভিন্ন আইনি বিষয় নিয়ে হাইকোর্টে প্রচুর হচ্ছে কেস ফাইল করা আছে, যেখানে হাইকোর্টের বিভিন্ন রায় আছে। সো ক্ষেত্র বিশেষ যেখানে আইনের অস্পষ্টতা আছে এবং ওই স্পেসিফিক কিছুতে হাইকোর্টের রায় আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু হাইকোর্টের ভার্ডিক্টটাকেও ভ্যালু অ্যাডেড ট্যাক্সের রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি। তো আমরা যখনই ব্যাট অ্যাক্ট করবো, আমাদের এই জিনিসগুলি একটু দেখতে হবে। কি কি জিনিস আবার বলছি, ভ্যালু অ্যাডেড ব্যাট অ্যান্ড এসডি অ্যাক্ট 2012, ব্যাট অ্যান্ড এসডি রুল 2016, ব্যাট রিলেটেড এসআরও, জেনারেল অর্ডার, আমাদের ইয়ারলি ফাইন্যান্স অ্যাক্ট, এনবিআর পাবলিকেশন এবং কোর্ট ভার্ডিক্ট। আমি একটু আপনাদেরকে বলবো, আপনারা যারা ব্যাট ট্যাক্স নিয়ে কাজ করেন কিংবা করবেন কিংবা ইন্টারেস্টেড, আপনারা কিন্তু সবসময় এনবিআর এর যে ওয়েবসাইটও আপনারা একটু চোখ রাখতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু এনবিআর এর ওয়েবসাইট গুলিতে নিয়ে যাই, তাহলে আপনারা দেখবেন। সো শুধু যে আমাদের টেক্সট করলেই হবে তা কিন্তু না, টেক্সট করার পাশাপাশি আমাদের কিন্তু ট্যাক্স ব্যাট রিলেটেড যে আপডেট গুলি আছে, আপডেট গুলিও আমাদের নিতে হবে। সো আপডেট গুলি নেওয়ার জন্য আমাদের কিন্তু এনবিআর এর বিভিন্ন যে পাবলিকেশন, সেই সাথে হচ্ছে আপনার আপডেটেড যে এসআরও কিংবা জেনারেল রুল গুলি আছে, সেটাও কিন্তু আমাদের আসলে দেখতে হবে। তো এই যে দেখেন, আমরা এনবিআর এর ওয়েবসাইটে চলে আসছি। এনবিআর এর ওয়েবসাইটে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন, এখানে প্রথম যে ই সার্ভিসেস এর এখানে কিন্তু ক্লিয়ারলি আছে যে এটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিলেটেড, হাইকোর্ট কেস ম্যানেজমেন্ট, রিটার্ন ভেরিফাই রিটার্ন, এটা হচ্ছে কাস্টমস রিলেটেড ইস্যু। দেন হচ্ছে
আপনার ভ্যাট। একইভাবে আমি যদি রেগুলেশন গুলি আসে যে অ্যাক্টে গিয়ে আপনি কিন্তু সহজে এখান থেকে ভ্যাট অ্যাক্ট গুলি আপনি নিতে পারবেন। দেন কামিং টু এসআরও, সো ব্যাট রিলেটেড যে এসআরও গুলি আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। একইভাবে ব্যাট রিলেটেড যে জেনারেল অর্ডার আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। আমি যদি ব্যাটের এসআরও তে ক্লিক করি, দেখেন ব্যাটের এসআরও তে ক্লিক করলে আমাদেরকে ব্যাট রিলেটেড যে কয়টা এসআরও আছে আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমি যদি দেখি যে 2023 সালে ফাইন্যান্স অ্যাক্টের পরে কয়টা এসআরও আসছে, দেখি আমরা। তো এখানে 2023 সালের এসআরও যদি আমরা দেখি, দেখেন 2023 সালে মোটামুটি এসআরও আসছে 26টা। ঠিক আছে, এই যে জুন মাসের 1 তারিখ থেকে শুরু করে এই যে এখনকার জুলাই মাসের 2 তারিখ পর্যন্ত মোট 26টা কিন্তু ভ্যাটের এসআরও আসে। সো টাইম টু টাইম আমাদেরকে কিন্তু এই এসআরও গুলিও বেসিক্যালি দেখতে হবে। তো যাই হোক, আমি আবার আমাদের ডিসকাশনে ফিরে আসি। তো যেটা বলছিলাম, আমাদেরকে কিন্তু এনবিআর এর যে পাবলিকেশন গুলি আছে সেটাও বেসিক্যালি দেখতে হবে। তো যাই হোক, এখন একটু আগে আমরা যেটা বললাম যে আমরা সবাই ভ্যাট দিই, বাট আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, কই আমি তো ভ্যাট দেই না, আমি কেনার সময় তো আমি পেমেন্ট করতেছি কাকে? আমি পেমেন্ট করতেছি লেটস সে সুপার শপে, কিংবা আমি হচ্ছে আমার পাড়া মহল্লা বাসার সামনের গ্রসারি শপে আমি পেমেন্ট করছি, আমি তো ভ্যাট দিচ্ছি না। তো আসলে ভ্যাট কালেক্ট করা হয় যিনি ফাইনাল কনজিউমার বা যিনি হচ্ছে পারচেজার বা সার্ভিস রিসিপিয়েন্ট, ওনার কাছ থেকে ভ্যাটটা কালেক্ট করে যিনি সাপ্লায়ারের দায়িত্ব হচ্ছে ভ্যাটটা পেমেন্ট করা। সো আমরা ভ্যাট পে করি, বাট গভর্নমেন্টের কাছে যায় বেসিক্যালি সাপ্লায়ারের থ্রুতে। এখন আপনারা বলতে পারেন সাপ্লায়ার বলতে কি বোঝায়? সাপ্লায়ার বলতে বোঝায় যিনি গুডস সাপ্লাই করেন কিংবা যিনি সার্ভিস প্রোভাইড করেন তাকে বেসিক্যালি সাপ্লায়ার বলা হয়। সো আমরা যার থেকে সেবা নিচ্ছি কিংবা যার থেকে আমরা একটা পণ্য কিনছি, উনি বেসিক্যালি আমাদের যে পণ্যটা বিক্রি করছে পণ্যের সাথে ভ্যাটের টাকাটা বেসিক্যালি কালেক্ট করে নেন, এবং উনি বা হোলসেলার কিংবা ফাইনালি ম্যানুফ্যাকচারার থ্রুতে বেসিক্যালি ভ্যাটটা গভর্নমেন্টকে জমা দেওয়া। তো যাই হোক, এখন এই যে আমরা বলছি ভ্যাট যারা জমা দেন, হ্যাঁ, একটু আমরা বলছি যে সাপ্লায়ার ভ্যাট জমা দিবে। তো সাপ্লায়ার যে ভ্যাট জমা দেয়, সাধারণত 2 ধরনের সাপ্লায়ার ভ্যাট জমা দিচ্ছেন। এই 2 ধরনের সাপ্লায়ারদের একজনকে আমরা বলছি রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার, আরেকজনকে আমরা বলছি এনলিস্টেড ট্যাক্স পেয়ার। সো লেটস সে আপনি যদি যে কোনো ধরনের সার্ভিস প্রোভাইডার হন কিংবা আপনি যে কোনো গুডস সেল করেন, আপনাকে কি করতে হবে? আপনাকে কাস্টমারের কাছ থেকে ভ্যাটটা কালেক্ট করে আপনাকে ভ্যাট টাকাটা সরকারকে বুঝিয়ে দিতে হবে। তো আমি ব্যবসা করতে গেলে কিংবা যে কোনো ট্রানজাকশন করতে গেলে সাথে সাথে কি আমাকে ভ্যাট কালেক্ট করে দিতে হবে? সো আইন কি বলছে? আইন বলছে ভ্যাট পেমেন্ট করবে দুটো এন্টিটি, একটা হচ্ছে রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার্স, আবার বলছে একটা হচ্ছে রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার্স আর একটা হচ্ছে এনলিস্টেড ট্যাক্স পেয়ার্স। সো এই দুটোর মধ্যে আসলে ডিফারেন্স কোথায়? প্রথমে আসি এনলিস্টেড পারসন। এনলিস্টেড পারসনের জন্য একটা থ্রেশহোল্ড আছে। আপনি যে বিজনেসটা করছেন আপনার ইয়ারলি টার্নওভারের উপর ডিপেন্ড করবে যে আপনি এনলিস্টমেন্ট দিবেন না রেজিস্ট্রেশন দিবেন। সো আপনার যে কোনো সাপ্লায়ারের ইয়ারলি টার্নওভার যদি হয় আপনার 50 লাখ টাকার নিচে, তাহলে উনাকে কোনো ধরনের এনলিস্টমেন্ট কিংবা রেজিস্ট্রেশন নিতে হবে না। আর যে কোনো এন্টিটি ইয়ারলি টার্নওভার যদি 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকার মধ্যে হয়, তাহলে তাকে এনলিস্টমেন্ট নিতে হবে, ভ্যাটের এনলিস্টমেন্ট। আরেকটা যেটা, সেটা হচ্ছে কোনো একটা এন্টিটি ইয়ারলি টার্নওভার যদি 3 কোটি টাকার বেশি হয়, তাহলে উনাকে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। তো শুরুতেই যেটা বললাম যে ভ্যাটের এনলিস্টমেন্ট কে নিবে, সেটার জন্য আমাদের যে ভ্যাট এন্ড এসটি অ্যাক্ট 2012, এই অ্যাক্টের সেকশন 10 এর সাবসেকশন 2 তে দিক নির্দেশনা দেয়া আছে কখন আপনাকে ভ্যাটের এনলিস্টমেন্ট নিতে হবে, যেটা আমি মাত্রই বলেছি। যদি ইয়ারলি টার্নওভার 50 লাখ টাকা এক্সিড করে যায়, তাহলে যে কোনো এন্টিটিকে ভ্যাটের এনলিস্টমেন্ট নিতে হবে। তো যিনি ভ্যাটের এনলিস্টমেন্ট নেবেন, উনি কাস্টমারের কাছ থেকে ভ্যাটের টাকাটা কালেক্ট করে গভর্নমেন্টকে পেমেন্ট করবে। উনি কি প্রতি মাসে ভ্যাট রিটার্ন ফাইল করবে? অ্যান্সার হচ্ছে না। যিনি এনলিস্টেড ট্যাক্স পেয়ার, ভ্যাট পেয়ার বা যিনি ভ্যাটের এনলিস্টমেন্ট দিবেন, উনাকে কোয়ার্টারলি রিটার্ন সাবমিট করতে হবে।
আর এনলিস্টেড পার্সনের জন্য ব্যাট রিটার্নের ফর্ম হচ্ছে মূসক 9.2। ব্যাট রিটার্নের ফর্ম কত এনলিস্টেড পার্সনের জন্য? 9.2। দেন কামিং টু এনলিস্টমেন্ট লিমিট আমি অলরেডি বলেছি, এনলিস্টমেন্ট লিমিট হচ্ছে 50 লাখ টাকা। আচ্ছা, 50 লাখ টাকার কম হলে কি আমাকে ব্যাটের এনলিস্টমেন্ট দিতে হবে? অ্যান্সার হচ্ছে না, যদি আপনার জন্য ম্যান্ডেটরি ব্যাট রেজিস্ট্রেশনের বিধান না থাকে, হ্যাঁ, এবং আপনার ইয়ারলি টার্নওভার 50 লাখ টাকার কম হয়, তাহলে আপনাকে কোনো ধরনের ব্যাটের এনলিস্টমেন্ট নিতে হবে না। আবার যেটা বলছি যে টার্নওভার 50 লাখ টাকা থেকে বেশি এবং সেটার অ্যামাউন্ট কি কোনো থ্রেশহোল্ড আছে কিনা? হ্যাঁ, থ্রেশহোল্ড আছে। থ্রেশহোল্ড হচ্ছে আপনার ওই অর্থ বছরে আপনার অ্যানুয়াল টার্নওভার যদি 50 লাখ টাকা থেকে শুরু করে 3 কোটি টাকার মধ্যে থাকে, তাহলে আপনি এনলিস্টমেন্ট দিবেন। বাট আপনার যদি ইয়ারলি টার্নওভার 3 কোটি টাকা এক্সিড করে, তখন আপনি এনলিস্টমেন্টটা ক্যান্সেল করে আপনাকে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, দেন কামিং টু রেজিস্টার্ড পারসন। সো আমরা কখন হচ্ছে ভ্যাটের রেজিস্ট্রেশন করব? সো ভ্যাটের রেজিস্ট্রেশন করার জন্য বেসিক্যালি আমাদের এই আইনের সেকশন 6টা দেখতে হবে। এখানে একটা জেনারেল থ্রেশহোল্ড দেয়া আছে, আর এই জেনারেল থ্রেশহোল্ডের বাইরেও কি আছে, একটা ম্যান্ডেটরি লিস্ট দেয়া আছে যে আপনার টার্নওভার যাই হোক না কেন, আপনি যদি স্পেসিফিক মানে এরিয়া আছে ওই জুরিসডিকশনের মধ্যে পড়েন বা স্পেসিফিক অ্যাক্টিভিটি গুলি পারফর্ম করেন, আপনার টার্নওভার যাই হোক না কেন আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে। আর যদি আপনি স্পেসিফিক জুরিসডিকশন কিংবা স্পেসিফিক বিজনেস অ্যাক্টিভিটির মধ্যে আপনার অপারেশন না হয় এবং আপনার ইয়ারলি টার্নওভার যদি 3 কোটি টাকার কম হয়, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে না। বাট যখনই, যেটা আমরা একটু আগে বলছিলাম, যে কোনো এন্টিটির ইয়ারলি টার্নওভার 3 কোটি টাকা এক্সিড করবে, তখন তাকে ব্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। আচ্ছা, সো আমরা যেটা এতক্ষণ ধরে বললাম, সামারি করে যদি বলি যে 50 লাখ টাকার নিচে ইয়ারলি টার্নওভার হলে এবং ওনার যদি ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার প্রভিশন না থাকে, তাহলে কোনো ধরনের ভ্যাটের এনলিস্টমেন্ট কিংবা রেজিস্ট্রেশন নিতে হবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি কোনো এন্টিটির ওনার ম্যান্ডেটরি নেয়ার প্রভিশন নাই, বাট এই এন্টিটির ইয়ারলি টার্নওভার 50 লাখ টাকা থেকে বেশি বা 3 কোটি টাকা থেকে কম, তাহলে তাকে কি করতে হবে? ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন 50 লাখ টাকা এবং 3 কোটি এটা আমি কিভাবে মেজার করবো? এটা মেজারমেন্ট হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি আছেন, এটা 1 মাসের ট্রানজেকশন না। আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারের টোটাল ট্রানজেকশন যদি 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকার মধ্যে হয়, তাহলে আপনাকে ভ্যাটের এনলিস্টমেন্ট নিতে হবে। আর যদি আপনার ইয়ারলি টার্নওভার 3 কোটি টাকা এক্সিড করে, তাহলে আপনাকে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। আর একটা জিনিস একটু বলে রাখি, আপনি যখন এনলিস্টমেন্ট দিবেন তখন আপনার ভ্যাটের রেট হবে 4%। এনলিস্টমেন্ট ট্যাক্স কিংবা এটাকে আমরা বলি টার্নওভার ট্যাক্স, এনলিস্টমেন্ট ট্যাক্স কিংবা টার্নওভার ট্যাক্সের রেট হচ্ছে 4%। আর যিনি এনলিস্টমেন্ট দিবেন ওনাকে কোয়ার্টারলি রিটার্ন সাবমিট করবো। ফায়ার এবার যিনি ভ্যাটের রেজিস্ট্রেশন দিবেন তার ভ্যাটের রেট হবে স্ট্যান্ডার্ড রেট 15%, যদিও গভর্নমেন্ট 15%-এর পরে আরো কয়েকটা রিডিউস রেট রেখেছেন। সো উনার জন্য যদি 15% না হয় রিডিউস রেট অ্যাপ্লিকেবল হয়, উনি রিডিউস রেট এক্সারসাইজ করতে পারেন। বাট যিনি ভ্যাটের রেজিস্ট্রেশন নেবেন ওনাকে কিন্তু মান্থলি ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। আরেকটা যেটা বললাম, যারা ভ্যাটের এনলিস্টমেন্ট নিবে বা টার্নওভার ট্যাক্স, তাদের ভ্যাট রিটার্নের ফর্ম হবে মূসক 9.2। আর যারা ভ্যাটের রেজিস্ট্রেশন নিবেন তাদের ভ্যাট রিটার্নের ফর্ম হবে মূসক 9.1। সো আমি এতক্ষণ ধরে যা বললাম, কেউ একজন কি আমাকে সামারি করে বলবেন? লিমন সাহেব একটু। আচ্ছা, আর ভ্যাট রেটটা বলেন একটু। ট্রাঙ্কেটেড রেট আছে, রিডিউসড রেট আছে, জি। ট্রাঙ্কেটেড মানে আসলে ফিক্সড রেট। আচ্ছা, যাই হোক, আরেকটা হচ্ছে আমি বলেছি যে রিটার্ন ফাইলিং এর প্রভিশন বলেছি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট।
আচ্ছা, যাই হোক তাহলে এই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন রিলেটেড থ্রেশহোল্ড। সো এই যে আমরা কিন্তু আমাদের জন্য ভ্যাটের রেজিস্ট্রেশন না এনলিস্টমেন্ট হবে, এটা আমরা কিভাবে ঠিক করবো? আমরা দেখবো যে আমাদের লাস্ট প্রিভিয়াস 12 মান্থ কিংবা আমরা এখন যেই মাসে আছি আমাদের ফিউচার 12 মান্থের ট্রানজেকশন আমাদের কত হচ্ছে। সো আমাদের যদি 12 মান্থের ট্রানজেকশন যেটা আমরা বললাম এখানে দেখেন 12 মান্থের ট্রানজেকশন হচ্ছে 45 লাখ, তাহলে মিস্টার এক্স কে কি কোনো ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে? কেন নিতে হবে না? আচ্ছা আচ্ছা, আমরা যদি বলি মিস্টার এক্স ইজ অ্যান ইম্পোর্টার এন্ড হি হ্যাজ and his last 12 months turnover is 45 lakh. So what will be whether Mr. X is eligible for A enlistment, B registration, C both, D none of the above? কোনটা হবে? আবার বলছি, কেস বলছি, মিস্টার এক্স ইজ অ্যান ইম্পোর্টার, হ্যাঁ, and his রেজিস্ট্রেশন হবে স্যার। last 12 months transaction is মানে turnover is 45 lakh. Mr. X is eligible for which option? A, B, C, D. রেজিস্ট্রেশন হবে স্যার। বি বি কেন registration হবে? ভ্যাট রেজিস্ট্রেশন, ম্যান্ডেটরি কেন ভ্যাট রেজিস্ট্রেশন করতে Excellent. আপনাদের ইম্পোর্টার। জি 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 ঠিক আছে, ঠিক বলেছেন। যদি ইম্পোর্টার হয় তাহলে কিন্তু থ্রেশহোল্ড আর সেখানে দেখার দরকার হবে না, ওনাকে ম্যান্ডেটরি ব্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আর যদি এখানে ইম্পোর্টার কিংবা আদার্স কোনো কিছু না বলে জাস্ট আমাদেরকে ইয়ারলি টার্নওভার বলে, তাহলে আমরা ওনাকে বলবো নান অফ দি অ্যাবভ। ঠিক আছে, আপনাদের যদি এমসিকিউ আসে আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন আর কি। এমসিকিউ আসে না আপনাদের? জি জি জি, আমি একটু পরে দেখাচ্ছি সেটা। আচ্ছা, এরপরে আসি, এখানে আরেকটা আছে, ওনার লাস্ট 12 মান্থের অ্যানুয়াল টার্নওভার হচ্ছে 51 লাখ, তাহলে ওনার জন্য কি করতে হবে? এনলিস্টমেন্ট হবে। এনলিস্টমেন্ট নিতে হবে। এক্সিলেন্ট। কেস 3, 3 মাসের হচ্ছে আপনার 30 লাখ, সরি 3 কোটি 3 লাখ, এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে রেজিস্ট্রেশন নিতে হবে। ওকে ফাইন। এবার আসি, এতক্ষণ আমরা বলছি যে টার্নওভার বা থ্রেশহোল্ডের উপর বেসিস করে ব্যাট এনলিস্টমেন্ট অথবা রেজিস্ট্রেশনের প্রভিশন, কিন্তু আমাদের সেকশন 4 এর এতে যাই কিছু থাকুক না কেন নিচের এই কেসগুলিতে ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। কখন ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে? নাম্বার 1, সাপ্লাই অফ গুডস অর সার্ভিস হুইচ আর সাবজেক্ট টু সাপ্লিমেন্টারি ডিউটি। মানে কি, আপনি যেই গুডস কিংবা সার্ভিসটা দিচ্ছেন এটার উপর যদি সাপ্লিমেন্টারি ডিউটি এসডি অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনাকে অবশ্যই ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। আচ্ছা বলেন তো, দুই একটা আইটেম বলেন যেখানে এসডি অ্যাপ্লিকেবল। যেমন স্যার গাড়ি, প্রাইভেট কার। আপনি যদি প্রাইভেট কারে ট্রেডিং করেন তাই না, তাইলে আপনার ইয়ারলি যেই পরিমাণ টাকারই আপনি সেল করেন না কেন আপনার ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। তামাক, বিড়ি, জর্দা, গুল, টোবাকো রিলেটেড আইটেম এগুলির উপর কি আছে? এসডি সাপ্লিমেন্টারি ডিউটি আছে। সো আপনি ধরেন তামাক বিক্রি করেন, ফার্মার না বাট আপনি তামাক বিক্রি করেন, ট্রেডার। সো আপনার ইয়ারলি টার্নওভার যদি 20 লাখ টাকাও হয় তত আপনাকে কি করতে হবে? ভ্যাটের রেজিস্ট্রেশন। বার্গার যারা সেল করে বার্গারের উপর কিন্তু এসডি আছে, ঠিক আছে? সো আপনি যদি বার্গার সেল করেন তাহলে আপনার ভ্যানে সেল করে, ভ্যানে কিভাবে এসডি দিবে? সরি বললাম স্যার বার্গার তো ভ্যানেও সেল হয়, ফুডকার্টে। উনি ভ্যাটের রেজিস্ট্রেশন নিবে। ওকে ফাইন। এরপরের আইটেমে আমরা আসি, সাপ্লাই অফ গুডস অর সার্ভিস or both by participating in any tender or against any contract or work order. সো দেখবেন আপনারা যদি কোনো প্রকিউরমেন্ট প্রোভাইডার বা এই ধরনের বিজ্ঞাপনগুলি দেখেন সেখানে দেখবেন যে ওরা কিন্তু দিন চায়, এবং আইনি যেটা আছে আপনি যে কোনো ধরনের টেন্ডার, বিটিং কিংবা কন্ট্রাক্ট বা ওয়ার্ক অর্ডারের জন্য যদি বিট করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই ভ্যাটের রেজিস্ট্রেশন থাকতে হবে। আপনি কত টাকার কাজের জন্য টেন্ডার দিচ্ছেন ডাজন্ট ম্যাটার, আপনি যদি 5 লাখ টাকার কাজের জন্য টেন্ডার দিয়ে থাকেন আপনাকে কি নিতে হবে? ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। একইভাবে একটু আগে যেমন আমি বলেছি মিস্টার এক্স ইজ অ্যান ইম্পোর্টার
ইম্পোর্ট এবং এক্সপোর্ট রিলেটেড যদি যে কোনো ব্যবসা করেন, আপনার টার্নওভার যাই হোক না কেন, আপনাকে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। A branch office or a liaison office or a project office of a foreign organization is set up. So একটা ফরেন এন্টিটি যদি বাংলাদেশে কোনো লোকাল অফিস, ব্রাঞ্চ অফিস, লিয়াজো অফিস এস্টাবলিশ করা হয়, তাহলে ওটার জন্য অবশ্যই ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। একইভাবে যদি কেউ ভ্যাট এজেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়, ওনাকে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। আরেকটা জিনিস একটু মনে রাখবেন, ম্যানুফ্যাকচারার হলে অবশ্যই ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। কত টাকায় আপনি গুডস অথবা সাপ্লাই অ্যানুয়ালি সেল করছেন এটা কিন্তু ম্যাটার করবে না। আপনি ম্যানুফ্যাকচার হলে আপনাকে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। এর বাইরেও যেটা বলা আছে যে engaged in economic activities related to the supply, manufacture or import of any specific goods or services or in any specific geographical area determined by the board. So board যদি স্পেসিফিক কোনো এরিয়ার জন্য কিংবা গুডস এবং সার্ভিসেস সাপ্লাই, ম্যানুফ্যাকচার এবং ইম্পোর্টের উপর ইম্পোর্ট করার জন্য ভ্যাট রেজিস্ট্রেশন নিতে বলে, তাহলে সেটা নিতে হবে। আর যেটা আমি একটু আগে বললাম, ম্যানুফ্যাকচারার হলে আপনাকে কিন্তু ভ্যাটের রেজিস্ট্রেশন নিতেই হবে। আর ট্রেডারের ক্ষেত্রে লোকালি আপনি ট্রেডিং বিজনেস করেন, সেখানে কিন্তু আসলে ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশনের প্রভিশন নাই। সেখানে দেখতে হবে আপনার ইয়ারলি টার্নওভার কত, যেটা আমরা একটু আগে দেখেছি। ইয়ারলি টার্নওভার 50 লাখের কম হলে কোনো ধরনের এনলিস্টমেন্ট রেজিস্ট্রেশন নিতে হবে না। 50 লাখের বেশি হলে আমরা নিব টার্নওভার ট্যাক্স, আর 3 কোটি টাকার বেশি হলে ভ্যাট রেজিস্ট্রেশন নিব। ওকে ফাইন। তো একটু আগে যেটা বললাম যে আপনার টার্নওভার যদি 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকা হয়, তাহলে আপনি চাইলে ভ্যাটের এনলিস্টমেন্টের জন্য নিতে পারেন। কিন্তু যার জন্য ভ্যাটের এনলিস্টমেন্ট অ্যাপ্লিকেবল, উনি চাইলে ভ্যাটের এনলিস্টমেন্ট না নিয়ে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারেন। আচ্ছা, কোনো ব্যক্তি ভ্যাটের এনলিস্টমেন্ট না নিয়ে ভ্যাট রেজিস্ট্রেশন কেন নিবেন? ভ্যাট রেজিস্ট্রেশন নিলে কি সুবিধা হবে? স্যার ইনপুট ভ্যাট ক্লেম করতে পারবে। ইনপুট ভ্যাট রিবেট পাবে। রিবেট যে কেউই পাবে, রিবেটের ইস্যু না। কি পাবে? ইনপুট ট্যাক্স ক্রেডিট। কি পাবে? ইনপুট ট্যাক্স ক্রেডিট। সো আপনার যদি আপনি যদি হন মানে এনলিস্টেড ভ্যাট পেয়ার কিংবা আপনার টার্নওভার ট্যাক্স এর আওতায় আপনি থাকেন, তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা নিতে পারবেন না। হাওয়েভার আপনি যদি ভ্যাটের রেজিস্ট্রেশন নেন, আপনার আউটপুট ভ্যাট রেট হয় 15%। আপনি 6.3 দিয়ে যদি পণ্য সাপ্লাই দেন কিংবা সেবা সাপ্লাই দেন এবং আপনার যদি কি থাকে মূল্য ঘোষণা দেয়া থাকে, তাহলে আপনি ওই পণ্য কেনার সময় যে ভ্যাটটা দিয়েছেন সেটার আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন। তো এই জন্য অনেকে কিন্তু ভ্যাটের কি নেয়, ওই এনলিস্টমেন্ট না নিয়ে ডিরেক্ট ভ্যাটের রেজিস্ট্রেশন নিয়ে থাকেন। ঠিক আছে? তো চাইলেই যে কেউ ভ্যাটের এনলিস্টমেন্ট না নিয়ে ভলেন্টিয়ারলি উনি ভ্যাটের রেজিস্ট্রেশনও নিতে পারেন। এবার আসি রেজিস্ট্রেশনের টাইপ। এনলিস্টমেন্টের কোনো টাইপ নেই, এনলিস্টমেন্ট একটাই, ভ্যাট এনলিস্টমেন্ট। বাট আমরা যখন ভ্যাটের রেজিস্ট্রেশন নিচ্ছি, there are two type of VAT registration. One is central registration and another one is unit registration. আমার মনে হয় আমরা একটু নামাজের ব্রেক নেওয়া দরকার। নামাজের ব্রেক নেওয়ার পরে আমরা বাকি আলোচনা করব। হ্যাঁ, তো আমরা একটু নামাজের ব্রেকে যাই 8 মিনিট। এখন 6:45। তাহলে আমরা কয়টা শুরু করব? 53-তে শুরু করি। ওকে স্যার।
আমরা তাহলে একটু শুরু করি, হ্যাঁ? আসছেন আপনারা? ওকে, ফাইন। সো আমরা কথা বলছিলাম ব্যাট রেজিস্ট্রেশন নিয়ে। যখনই আমরা ব্যাট রেজিস্ট্রেশন করব, একটু বলে রাখি, ব্যাট রেজিস্ট্রেশন করতে হলে আমাদের প্রথমে ব্যাট অনলাইনে গিয়ে একটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। দেন ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে আমরা অ্যাড ফর্মে গিয়ে মূসক 2.1, মূসক 2.1টা হচ্ছে রেজিস্ট্রেশনের ফর্ম। সো ব্যাটের রেজিস্ট্রেশন করার জন্য মূসক 2.1 দিয়ে ব্যাট অনলাইনে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। সো আমরা যখন ব্যাটের অ্যাপ্লিকেশন করব তখন কিন্তু আমাদেরকে অনলাইন একটা কোশ্চেন আস্ক করবে, এটা কি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নাকি ইউনিট রেজিস্ট্রেশন। তো সেন্ট্রাল রেজিস্ট্রেশন বা কেন্দ্রীয় নিবন্ধন এবং ইউনিট রেজিস্ট্রেশনের মধ্যে আসলে ডিফারেন্স কি? এই ডিফারেন্স বোঝার জন্য ধরেন আপনার একটা প্রোপ্রাইটরশিপ বিজনেস, একটা জায়গায় আপনার আউটলেট কিংবা শোরুম, এখানে আসলে বিষয়টা সিম্পল, ইউনিট রেজিস্ট্রেশন আপনি নিতে পারেন। বাট লেটস সে আপনি হচ্ছেন একজন ট্রেডার, আপনি কি করেন, আপনি চিটাগাং থেকে মানে ইম্পোর্ট, বাইরে থেকে আপনি ফুড আইটেম আপনি ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করে আপনার ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কয়েকটা আউটলেটের মাধ্যমে আপনি সেল করেন। তাহলে দেখেন, আপনি ইম্পোর্ট করে কয়েকটা আউটলেটে আলাদা আলাদা ভাবে আপনি সেল করছেন। প্রত্যেকটা আউটলেট কিন্তু একটা ভ্যাট জুরিসডিকশনের মধ্যে আছে। সো আইন অনুযায়ী যদি আপনি অনেকগুলি শর্ত না মানেন, আপনার প্রত্যেকটা আউটলেট যেহেতু আলাদা আলাদা জুরিসডিকশনে আছে, আপনাকে প্রত্যেকটা আউটলেটের জন্য আলাদা আলাদা ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। কিংবা আমি এক্সাম্পলটা একটু যদি ঘুরিয়ে বলি, লেটস সে আপনি কি করেন, আপনি ফার্নিচার ম্যানুফ্যাকচার করেন, আপনার ফ্যাক্টরিটা হচ্ছে সাভারে, দেন আপনি এই সাভারে এই ফার্নিচার গুলি আপনি ম্যানুফ্যাকচার করে আপনার ঢাকা, চিটাগাং এবং ঢাকার বাইরে এসে আপনি খুলনায়, আপনি 3টা জেলায় এই ফার্নিচার গুলি আউটলেটের মাধ্যমে সেল করছেন। এই ক্ষেত্রে আপনি কি একটা ব্যাট রেজিস্ট্রেশন নিবেন, না আপনি আলাদা আলাদা ব্যাট রেজিস্ট্রেশন নিবেন? আপনি যদি আলাদা ব্যাট রেজিস্ট্রেশন নেন, সাভারের জন্য একটা নিতে হবে, ঢাকার আউটলেটের জন্য একটা, চিটাগাং এর জন্য একটা এবং খুলনার জন্য একটা। এই 4টা প্লেসের জন্য আলাদা 4টা ব্যাট রেজিস্ট্রেশন হবে। 4 জায়গায় কিন্তু আপনাকে আলাদা করে আপনার পার্সেস রেজিস্টার, সেলস রেজিস্টার, ব্যাট চালান মেনটেন করতে হবে এবং 4 জায়গায় মাস শেষে 4টা ব্যাট রিটার্ন আপনাকে ফাইল করতে হবে। এবং একই সাথে যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আপনার একটা গুডস আপনি পাঠাচ্ছেন, তখন সেটাকে কিন্তু আপনার ব্যাট চালানের মাধ্যমেই আপনাকে দিতে হবে। এটা কিন্তু আপনার আউটপুট ট্যাক্স হিসেবে কনসিডার করা হবে। সো আপনার 4টা আলাদা আলাদা বিজনেস প্লেস যদি থাকে, তাহলে কি আপনি ইউনিট 4টার জন্য 4টা ইউনিট রেজিস্ট্রেশন নিবেন, নাকি আপনি 4টার জন্য একটাই সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিবেন? আইন কি বলছে? আইন বলছে যে আমরা চাইলে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারি, আবার চাইলে আমরা ইউনিট রেজিস্ট্রেশনও নিতে পারি। তবে আমরা যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে চাই, কেন্দ্রীয় নিবন্ধন, তাহলে আমাদের কিছু শর্ত মানতে হবে। তাহলে কি হচ্ছে সেই সব শর্ত, সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেওয়ার শর্ত? তো সেন্ট্রাল রেজিস্ট্রেশন কখন নেওয়া যাবে, এই সব রিলেটেড একটা এসআরও আছে, এসআরও 263 আইন 2019। এই এসআরও তে বেসিক্যালি বলা হচ্ছে আপনি যদি এই 6টা কন্ডিশন মানেন, তাহলে আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন বা কেন্দ্রীয় নিবন্ধন নিতে পারবেন। কন্ডিশন গুলি কি? নাম্বার 1, where a manufacturer supplies identical or similar goods manufactured from one or more place. আপনি কি করবেন? একই জায়গা থেকে আইডেন্টিক্যাল অর সিমিলার, মানে একটা আইডেন্টিক্যাল মানে কি, আইডেন্টিক্যাল অর সিমিলার মানে কি, জাতীয় মানে একটা হচ্ছে অভিন্ন সমজাতীয়, তাই না? বাংলায় যদি একটা বলি সমজাতীয় অভিন্ন সমজাতীয় আপনি পণ্য উৎপাদন করে সেটা সরবরাহ করেন, তাহলে আপনি কেন্দ্রীয় নিবন্ধন নিতে পারবেন। এখন লেটস সে ওয়ালটন, ওয়ালটনের যে ফ্যাক্টরি গুলি আছে, ওয়ালটনের ফ্যাক্টরিতে ওয়ালটন কি করে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক আইটেম গুলি ওরা আইদার অ্যাসেম্বল করে কিংবা ম্যানুফ্যাকচার করে ওরা বিক্রি করে। সো লেটস সে ওদের নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরি আছে, ওদের গাজীপুরে একটা ফ্যাক্টরি আছে, ঢাকায় ওদের কয়েকটা ডিপো আছে এবং ওদের অনেকগুলি অসংখ্য সেলস আউটলেট আছে। সো ওরা নারায়ণগঞ্জ এবং ওদের গাজীপুরে
যে ফ্যাক্টরি আছে, দুই ফ্যাক্টরিতে যদি আপনার সিমিলার এন্ড আইডেন্টিক্যাল, মানে একটাতে যদি ওরা লেটস সে ওয়ালটন ফ্রিজ আর একটা যদি ওয়ালটন টেলিভিশন ওরা ম্যানুফ্যাকচার করে, তাহলে কিন্তু ওরা কি নিতে পারবে না, সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে না। ওদেরকে দুই ফ্যাক্টরিতে একই রকম জিনিসপত্র কি করতে হবে, ম্যানুফ্যাকচার করতে হবে। তার মানে নারায়ণগঞ্জেও থাকতে হবে ফ্রিজ এবং টেলিভিশন, আবার ওনার গাজীপুরের যে ফ্যাক্টরি সেখানেও হচ্ছে ফ্রিজ এবং টেলিভিশন থাকতে হবে। একটাতে শুধু ফ্রিজ আর একটাতে শুধু যদি আপনার টেলিভিশন থাকে, বাই ডেফিনিশন অনুযায়ী ওরা কিন্তু আসলে সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল হবে না। মানে দুই জায়গায় ওদের একই জিনিস উৎপাদন এবং সেটা সরবরাহ করতে হবে। আচ্ছা, কন্ডিশন নাম্বার 1। দেন এরপরে বলা হচ্ছে হায়ার এ কমার্শিয়াল ইম্পোর্টার ইম্পোর্টস এন্ড সাপ্লাইজ গুডস থ্রু হিজ ওন এন্ড কন্ট্রোল সেলস ইউনিট। এটা জাস্ট বলা হচ্ছে মার্চেন্ডাইজার কিংবা ট্রেডারের ক্ষেত্রে। একজন কমার্শিয়াল ইম্পোর্টার উনি যদি যে কোনো ধরনের গুডস ইম্পোর্ট করে সেটা উনার নিজস্ব সেলস মানে চ্যানেলের মাধ্যমে উনি সেল করে থাকে, তাইলে উনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবেন। এখানে আবার একটি বলছে, কমার্শিয়াল ইম্পোর্টার ইম্পোর্টস এন্ড সাপ্লাইজ গুডস থ্রু হিজ ওন এন্ড কন্ট্রোল সেলস ইউনিট। উনার নিজস্ব সেলস ইউনিটের থ্রুতে উনাকে এটা সেল করতে হবে। আচ্ছা, নাম্বার সি, হোয়ার ট্রেডার পারচেজ অর produces goods and sell or supplies them through own and control sales unit. So উনার ইম্পোর্টার হইতে হবে না, উনি যদি লোকাল যে কোনো ট্রেডারও হয়, উনি বিভিন্ন একই, এখানে কিন্তু কন্ডিশন হচ্ছে যেটা সেটা হচ্ছে উনার অভিন্ন সমজাতীয় গুডস উনাকে কি করতে হবে, কিনে সেটা নিজস্ব কন্ট্রোল সেলস ইউনিটের মাধ্যমে সরবরাহ করতে হবে। টি, where a service provider provides identical or similar service from different places. লেটস সে একটা অডিট ফার্ম এর কয়েকটা ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে ওনারা একই ধরনের সার্ভিসগুলি দেয়, সেক্ষেত্রে ওরা আপনার সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। বাট একটা ব্রাঞ্চে ওনারা অডিট সার্ভিস দিচ্ছে, আরেকটা ব্রাঞ্চ থেকে ওনারা ট্যাক্স সার্ভিস দিচ্ছে, তাহলে কিন্তু পসিবল না, যেহেতু এটা কি না, আইডেন্টিক্যাল ও সিমিলার সার্ভিস না। আচ্ছা, ই, হোয়ার এ ম্যানুফ্যাকচারার সাপ্লাইজ আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস ফ্রম ইটস ওন অর কন্ট্রোল সেল সেন্টার which are manufactured from one or more place upon payment of VAT at decreased rate, specific rate or a standard rate mentioned in the schedule. However, this is not applicable in the case of additional VAT exemption of a specific rate against conditional applied SROs. এইটা কিন্তু আসলে একটু কমপ্লেক্স কাইন্ড অফ থিং। সেটা হচ্ছে আমরা যে গুডসগুলি আসলে সাপ্লাই দেই, এখানে কিন্তু সবগুলির ভ্যাটের রেট কিন্তু এক না, কিছু আছে হচ্ছে ডিক্রিজ রেট, কিছু আছে স্পেসিফিক, যে আরেকজন বললেন টার্গেটেড রেট, কিছু হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। সো আপনার যদি কিছু সাপ্লাই বা গুডস আইটেমের উপর ভ্যাটের এক্সাম্পশন থাকে কিংবা স্পেসিফিক রেট থাকে, যেখানে এসআরও দিয়ে স্পেসিফিক কন্ডিশন দেয়া আছে, সেগুলির জন্য কিন্তু সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেওয়াটা আসলে যাবে না। আর লাস্টলি যেটা বলা হচ্ছে, হোয়ার এ ম্যানুফ্যাকচার সাপ্লাইজ আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস from its own or control sales center or depot or warehouse which were manufactured from one or more place upon payment of applicable VAT. যেটা আমি একটু আগে বলছিলাম যে ফার্নিচার কোম্পানি ওরা প্রথমে ওদের নারায়ণগঞ্জ এবং সাভারের ফ্যাক্টরি থেকে ওরা ফার্নিচার গুলি ওরা প্রথমে ম্যানুফ্যাকচার করে, দেন নিজস্ব ওয়্যার হাউস এবং ডিপোর মাধ্যমে যদি সেল করে এবং এরা কন্ডিশন ফুলফিল করে, তাহলে এরা সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এখানে আরো কিছু কথা বলা আছে, যেমন ট্রান্সফার অফ গুডস ও সার্ভিস বিটুইন ইউনিটস আন্ডার সেন্ট্রাল রেজিস্ট্রেশন will not be considered as supply and therefore that will not be levied on such transfer. However, Motion 6.5 will have to be issued in case of such transfer of goods or service. এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, আপনি যে গুডস গুলি দিচ্ছেন সেটা তো অবশ্যই আপনার সিমিলার আর আইডেন্টিক্যাল হইতে হবে। আর এখানে আরেকটা কন্ডিশন হচ্ছে আপনাকে কিন্তু সেন্ট্রালি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। আপনি সাভারের জন্য আলাদা বুকস অফ অ্যাকাউন্টস, দেন হচ্ছে আপনার নারায়ণগঞ্জের জন্য আলাদা বুকস অফ অ্যাকাউন্টস, চিটাগাং আউটলেটের জন্য আলাদা বুকস অফ অ্যাকাউন্ট যদি আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনার পুরা হিসাবগুলি কিন্তু আপনারে সেন্ট্রালি রাখতে হবে। সেই কন্ডিশনগুলি মানার সাথে সাথে আপনার টোটাল যে বুকস অফ অ্যাকাউন্ট সেটা যদি আপনি সেন্ট্রালি রাখেন, দেন অ্যান্ড অনলি দেন
এন্টিটি উইল বি এলিজিবল ফর সেন্ট্রাল রেজিস্ট্রেশন। আর আপনি যখন সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেবেন তখন এক ইউনিট থেকে যখন আরেক ইউনিটে আপনি একটা গুডস পাঠাবেন তখন সেটা কিন্তু আপনার জন্য কি হবে না, আউটপুট বাস কিংবা সাপ্লাই হবে না, সেটা হবে ইন্টারনাল ট্রান্সফার। আর আপনি যখন একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে আপনার ইন্টারনাল ট্রান্সফার হবে তখন আপনাকে অবশ্যই মূসক 6.5 দিতে হবে, আদারওয়াইজ কিন্তু রাস্তায় আটকাবে। সো আমরা যেটা এখানে দেখলাম মোটামুটি সেন্ট্রাল রেজিস্ট্রেশন কখন নেওয়া যাবে, যদি আমরা একাধিক ইউনিট থেকে সিমিলার এন্ড আইডেন্টিক্যাল গুডস এন্ড সাপ্লাই সার্ভিস আমরা প্রোভাইড করি, গুডস অর সার্ভিস আমরা প্রোভাইড করি। 1, 2 আমাদের অ্যাকাউন্ট যদি সেন্ট্রালি রাখা হয় তাহলে আমরা সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবো। আর সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিয়ে এক ইউনিট থেকে আরেক ইউনিটে যখন একটা সাপ্লাই যাবে তখন আমাদের মূসক 6.5 ইস্যু করতে হবে। And then coming to unit registration হচ্ছে যখন আপনি কন্ডিশনগুলি মানবেন না তখন আপনি ইউনিট রেজিস্ট্রেশন বা আপনি এগুলি কমপ্লাই করতে পারছেন না সেক্ষেত্রে আপনি ইউনিট রেজিস্ট্রেশন দিবেন। আর আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেওয়ার জন্য আপনি কিন্তু বাধ্য না, আপনি চাইলে সেন্ট্রাল রেজিস্ট্রেশন না নিয়ে আপনি ইউনিট রেজিস্ট্রেশনও রাখতে পারেন। আর সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে হলে ওই কন্ডিশনগুলি আপনাকে মানতে হবে। ওকে, আচ্ছা এবার একটু আগে আমি বলছিলাম যে আমরা ব্যাট রেজিস্ট্রেশন নেওয়ার জন্য প্রথমে যেটা করব, ব্যাট অনলাইনে গিয়ে ইউজার আইডি ক্রিয়েট করে দেন আমরা হচ্ছে মূসক 2.1 ফর্মের মাধ্যমে আমরা ব্যাট রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আমরা অ্যাপ্লিকেশন করব। তো আসলে ব্যাট রেজিস্ট্রেশন নেওয়ার জন্য এখন যেটা হয় অনলাইনে নিতে হবে, আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনাকে ব্যাট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। সাধারণত আমরা যেই মূসক 2.1 এর মাধ্যমে যে অ্যাপ্লিকেশনটা করি, আপনার ডকুমেন্টগুলি যদি সাপোর্টিং ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে উইদিন 3 ওয়ার্কিং ডেজ আপনার বিলটা অ্যাপ্রুভ হয়ে আপনার ওই অনলাইন ইউজার আইডিতে চলে আসবে। এবং একইভাবে কিন্তু এনবিআর থেকে আপনি যে অথরাইজ পার্সনের ইমেল অ্যাড্রেস দিবেন সেই ইমেল অ্যাড্রেসে আপনার বিন সার্টিফিকেটটা চলে আসবে। তো এখানে একটু বলে রাখি, ব্যাটের রেজিস্ট্রেশনকে কিন্তু আমরা যেমন ট্যাক্সের রেজিস্ট্রেশনকে বলি টিন সার্টিফিকেট, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ব্যাটের রেজিস্ট্রেশনকে কিন্তু আমরা ভিআইএন ভিন বলি না, এটা হচ্ছে বিন হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। সো ব্যাটের রেজিস্ট্রেশন হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। সো আমরা ব্যাট অনলাইনের মাধ্যমে আবেদন করলে আমাদের ব্যাটের যে রেজিস্ট্রেশন এটা আসে। তো এমনিতে জাস্ট আপনাদের জানার জন্য বলে রাখি, ব্যাট রেজিস্ট্রেশন যদি আপনি নিতে চান, লেটসে আপনার একটা প্রোপ্রাইটর বিজনেস আছে বা লেটসে ধরেন আমার মতো একটা কনসালটেন্সি ফার্ম আপনার আছে, আপনি যদি আপনার কনসালটেন্সি ফার্মের জন্য ব্যাটের রেজিস্ট্রেশন নিতে চান আপনার কি কি ডকুমেন্ট লাগবে? সবার আগে আপনার যেটা লাগবে, আপনার টিন লাগবে, আর যিনি প্রোপ্রাইটর উনার এনআইডি ন্যাশনাল আইডি লাগবে, আপনার যে বিজনেস প্লেসের জন্য আপনার রেন্টাল এগ্রিমেন্টটা লাগবে, এবং সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টস এর ডিটেইলস লাগবে। সো এই কয়টা ইনফরমেশন যদি হয় তাহলে আপনি আপনার ফোন কন্টাক্ট নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস এবং এই ইনফরমেশন গুলি দিয়ে আপনি ব্যাট রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটি যে বিষয় একটু বলে রাখি, এটা যদি হয় ম্যানুফ্যাকচারিং বিজনেস তাহলে কিন্তু আপনার যে বিজনেসের যে লেআউটটাও আপনার এই ডকুমেন্টগুলির সাথে লাগবে। আরেকটা জিনিস আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। সো আপনার কিন্তু আপডেটেড ট্রেড লাইসেন্সটাও এখানে বেসিক্যালি লাগবে। আচ্ছা, এবার আসি ইউজ অফ বিন। আমাদের যেমন বিভিন্ন সার্ভিস নিতে হলে এখন যেমন ট্যাক্স আইডেন্টিফিকেশন বা টিন সার্টিফিকেটটা লাগে, ঠিক তেমনই বিভিন্ন সার্ভিস নিতে হলে একইভাবে আপনার ভ্যাটের রেজিস্ট্রেশন কিংবা বিন সার্টিফিকেটটাও লাগে। এবং আপনারা এটা নিশ্চয়ই জানেন, অনেকগুলি বিজনেস এর জন্য বিন সার্টিফিকেটটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ভিজিবল প্লেসে ডিসপ্লে করাটা ম্যান্ডেটরি প্রভিশন, এবং আপনি যদি বিন সার্টিফিকেট ভিজিবল প্লেসে ডিসপ্লে না করেন সেটার জন্য কিন্তু আপনাকে জরিমানা গুনতে হবে। তো যাই হোক, এই বিন সার্টিফিকেট বা ভ্যাটের রেজিস্ট্রেশন কোথায় লাগবে? প্রথম যেটা আমরা বলেছি সেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য আপনার হচ্ছে বিন সার্টিফিকেট লাগবে। এখানে একটু বলে রাখি, এক্সপোর্ট এবং ইম্পোর্ট যখন আমরা করি তখন আমাদের সবাইকে কি করতে হয়? এক্সপোর্টের জন্য একটা ইআরসি নিতে হয়, ইম্পোর্টের জন্য একটা আইআরসি নিতে হয়, আইআরসি সার্টিফিকেট। হ্যাঁ, আইআরসি সার্টিফিকেট কিংবা ইআরসি সার্টিফিকেটের
অ্যাপ্লিকেশন করলে সেখানে একটা বিল লাগবে। একইভাবে আপনি যখন ইম্পোর্ট করবেন, হ্যাঁ, বিল অফ এন্ট্রির এখানে আপনার যখন ইম্পোর্ট করবেন তখন আপনার অবশ্যই বিল সার্টিফিকেটটা লাগবে। আরেকটা জিনিস হচ্ছে কমার্শিয়ালি আপনার এন্টিটির নামে কোনো ধরনের ল্যান্ড কিংবা ফ্ল্যাট প্লটের যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনার ভ্যাটের রেজিস্ট্রেশনটা লাগবে। সো আপনি যদি কোনো উইথ হোল্ডিং এন্টিটিকে সাপ্লাই প্রোভাইড করতে চান আপনার অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে। আপনাদেরকে একটু বলে রাখি আমাদের কিন্তু ভ্যাট আইনে বলা আছে কারো যদি ভ্যাটের রেজিস্ট্রেশন না থাকে তাহলে তাকে যেন পেমেন্ট করা না হয়। সো আপনি যদি লিগালি কোনো পেমেন্ট পেতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। একইভাবে উইথ হোল্ডিং এন্টিটিদেরকে বলা হচ্ছে যার ঋণ নাই তার সাথে ট্রানজাকশন যেন না করা হয়। সো আপনি উইথ হোল্ডিং এন্টিটির সাথে যদি কোনো ট্রানজাকশন করতে চান তাহলে আপনার ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। আচ্ছা, টেন্ডার যদি পার্টিসিপেট করতে চান তাহলে আপনার ভ্যাটের রেজিস্ট্রেশন লাগবে, একটু আগে বলেছি। দেন বিভিন্ন অর্গানাইজেশনের এনলিস্টমেন্টের জন্য ভ্যাটের রেজিস্ট্রেশন লাগবে। বন্ড লাইসেন্স নেওয়ার জন্য আপনার ভ্যাটের রেজিস্ট্রেশন লাগবে। আপনার বিজনেস লোন নিতে হলে আপনার ভ্যাটের রেজিস্ট্রেশন লাগবে। এছাড়াও আরো অনেকগুলি ইস্যু আছে যেখানে আপনার ভ্যাটের রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, তো একটু আগে আমরা যেটা বলেছি যে আপনি একটা স্পেসিফিক বিজনেসের নাম, ব্যাংক অ্যাকাউন্ট, আপনার বিজনেসের কি কাজ করবেন এইসব ইনফরমেশন দিয়ে কিন্তু আমরা একটা ভ্যাট নিবন্ধনের জন্য আবেদন করি। সো উইথ দ্য বিং অফ টাইম, হ্যাঁ, উইথ দ্য কোর্স অফ টাইম আমাদের কিন্তু হয়তো ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়, আমরা বিজনেসের নাম, অ্যাড্রেস আমরা চেঞ্জ করি, তাই না? কিংবা আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি গুলি চেঞ্জ হয়। আমরা শুরুতে হয়তো ভেবেছি আমরা ট্রেডিং বিজনেস করবো বা সার্ভিস বিজনেস করবো, গ্রাজুয়ালি আমরা ম্যানুফ্যাকচারিং এ চলে আসছি, হ্যাঁ, কিংবা আমাদের বিজনেসের ওনারশিপ চেঞ্জ হয়েছে। সো আমাদের যদি বিজনেসের এই ধরনের কোনো ইনফরমেশনে চেঞ্জ হয় তাহলে কিন্তু আমাদের যে ভ্যাটের যে অ্যাপ্লিকেশনটা আছে ভ্যাটের ওই অ্যাপ্লিকেশনটা আমাদের অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো আমাদের বিজনেসের এই নাম চেঞ্জ, অ্যাড্রেস চেঞ্জ কিংবা আমাদের বিজনেসের ব্যাংক অ্যাকাউন্টস এর যদি কোনো চেঞ্জ হয়, ইকোনমিক অ্যাক্টিভিটি অথবা ওনারশিপে যদি কোনো ধরনের চেঞ্জ হয়, আমাদের চেঞ্জ হওয়ার 15 দিনের মধ্যে আমাদের কি করতে হবে? আমাদের এই মুসুক 2.1 এর মাধ্যমে আমাদের এই অ্যামেন্ডমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সো এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি একটা ইস্যু। আচ্ছা, এবার আসি ক্যান্সেলেশন অফ এনলিস্টমেন্ট। সো বিভিন্ন কারণে এনলিস্টমেন্ট আমাদের ক্যান্সেল করা লাগতে পারে। একটা যেটা বললাম আমরা টার্নওভার যখন 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকার মধ্যে থাকবে তখন আমরা ভ্যাটের এনলিস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করব। কোনো কারণে আমাদের টার্নওভার যদি 3 কোটি টাকা এক্সিড করে যায় এবং আমরা এনলিস্টমেন্টে থাকি তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এনলিস্টমেন্টটাকে ক্যান্সেল করে দিয়ে দেন আমরা ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো আমাদের যেটা টার্নওভার ট্যাক্স আছে এটাকে ক্যান্সেলেশনের জন্য আমাদের আবার সেই ভ্যাট অনলাইনে 2.4 এর মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশন করে আমাদের ভ্যাট যে এনলিস্টমেন্টটা আছে সেটা আমাদের ক্যান্সেল করতে হবে, করে আমরা আবার ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য করবো। কিংবা আপনি যদি মনে করেন যে আপনি আর বিজনেসটা কন্টিনিউ করবেন না সেক্ষেত্রেও আপনি আপনার এনলিস্টমেন্টের জন্য এনলিস্টমেন্টের ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তবে প্র্যাকটিক্যালি বলি আমরা অনেকে আছি বিজনেস যদি আমরা কন্টিনিউ না করি আমরা কি করতে থাকি? আমরা জিরো রিটার্ন সাবমিট করতে থাকি। মোটামুটি 1 বছর জিরো রিটার্ন সাবমিট করলে বা তার থেকে একটু বেশি সময় ভ্যাট রিটার্ন সাবমিট করলে ভ্যাট অফিস মাঝে মধ্যে ফোন করে আমাদের কিন্তু বিলটা ক্যান্সেল করে দেয়। তো এইটা হচ্ছে আরেকটা ওয়ে, প্র্যাকটিক্যাল ওয়ে। আর যেটা আমরা বললাম, যেটা আমি বললাম যে আপনি যদি নিজ থেকে এটা করতে চান তাহলে আপনাকে মুসুক 2.4 এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আপনার এনলিস্টমেন্টকে ক্যান্সেল করতে হবে। ওকে, সো ক্যান্সেলেশন আমরা কেন করব? একটা যেটা হচ্ছে আপনি ভ্যাটের এনলিস্টমেন্ট নিয়েছেন, সরি একটু আগে তো বললাম এনলিস্টমেন্টের রেজিস্ট্রেশন, এখন আসি হচ্ছে আমরা ভ্যাটের রেজিস্ট্রেশনই নিয়েছি। ভ্যাটের রেজিস্ট্রেশন নিয়ে প্রতি মাসে আমাদের ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয়। আমরা যেটা জানি যে যেই মাস শেষ হয়ে যাবে তার পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। আর আমরা যদি কোনো মাসের ভ্যাট রিটার্ন সাবমিট না করি তাহলে আমাদের 5,000 টাকা করে জরিমানা হবে। সো আমাদের অপারেশন থাকুক আর না থাকুক আমরা কিন্তু অনলাইনে লগ ইন করে একটা জিরো রিটার্ন সাবমিট করে দিতে হবে। এই জিরো রিটার্ন সাবমিট না করলে 5,000 টাকা জরিমানা। সো আপনি যেই ইন্টেনশন নিয়ে ভ্যাটের রেজিস্ট্রেশন নিয়েছেন, লেটস সে আপনি একটা রেজিস্ট্রেশনের জন্য
সরি আপনি একটা টেন্ডার মানে কাজ করার জন্য গভর্নমেন্টের একটা প্রজেক্টে কাজ করার জন্য ব্যাটারি রেজিস্ট্রেশন নিয়েছেন, বাট ইভেনচুয়ালি যে কোনো কারণে ওই টেন্ডারের কাজ আপনি পাননি বা ওই কাজ আর আপনার করা হয়ে ওঠেনি, বাট আপনার ব্যাটারি রেজিস্ট্রেশন আছে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি চাইলে আপনার ব্যাটারি রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দিতে পারেন। সো এই ব্যাটারি রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য আপনাকে মূসক 2.4 এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা হচ্ছে the person fails to start operation after taking registration, রেজিস্ট্রেশন নেওয়ার পরে আপনি অপারেশন করলেন না, কিংবা আপনি কয়েক মাস কিংবা আপনি কয়েক বছর বিজনেসটা রান করার পরে আপনি সিদ্ধান্ত নিলেন আপনি আর এই বিজনেস কন্টিনিউ করবেন না, ইকোনমিক অ্যাক্টিভিটি কন্টিনিউ করবেন না, সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। থার্ড যেটা সেটা হচ্ছে আপনার যে ইকোনমিক অ্যাক্টিভিটি এটা যদি ভ্যাট এক্সাম্পটেড করে দেয়, সেক্ষেত্রেও আপনি ভ্যাটের বিল ক্যান্সেলেশনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আর সর্বশেষ যেটা হচ্ছে আপনি যেটা আমরা বললাম যে 3 কোটি টাকা টার্নওভার এক্সিড করলে আপনার একটা রেজিস্ট্রেশন নেবেন। আপনার হয়তো এক বছর 3 কোটি টাকা এক্সিড করছে, তারপর থেকে আর 3 কোটি টাকা না, এটা কমে গেছে, আবার এটা এনলিস্টমেন্টের থ্রেশহোল্ডে আসছে, সেক্ষেত্রে আপনি চাইলে আপনি ব্যাট ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন যদি মনে করেন যে আপনার টার্নওভারটা বা থ্রেশহোল্ডটা 3 কোটি টাকার কমে এসেছে এবং আপনার ম্যান্ডেটরি ব্যাট রেজিস্ট্রেশন নেওয়ার প্রভিশন নেই, সেক্ষেত্রেও আপনি বিল ক্যান্সেলেশনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাটের রেজিস্ট্রেশন এন্ড ক্যান্সেলেশন ইস্যুস। এবার আসি আমরা যে ব্যাটটা দেই সেটা আসলে কিভাবে ইম্পোজ করা হয়। সো ব্যাট সাধারণত ইম্পোজ করা হয়, ব্যাট ইজ levied and payable on taxable imports and taxable supply. তো আমরা যখন ইম্পোর্ট করব কিংবা আমরা লোকালি কোনো গুডস অথবা সার্ভিস সাপ্লাই করব তখন আমাদেরকে ব্যাট দিতে হবে। তাহলে এখন কোশ্চেন আসে যে ভ্যাট কাকে দিতে হয়, তাই না? ভ্যাট দিতে হয় পারসন লায়াবল টু পে ভ্যাট, কাদেরকে? 4 ধরনের পারসনকে ভ্যাট দিতে হবে। এক হচ্ছে যিনি ফর ট্যাক্সেবল ইম্পোর্টার, আপনি যদি যে কোনো গুডস ইম্পোর্ট করেন, তো যিনি ইম্পোর্টার উনাকে হচ্ছে ভ্যাট দিতে হবে। নাম্বার 2 হচ্ছে ফর এনি ট্যাক্সেবল সাপ্লাইং বিডি দি সাপ্লায়ার, আপনি বাংলাদেশে যদি কোনো সাপ্লাই দেন, সাপ্লাই বলতে গুডস না, সাপ্লাই বলতে গুডস এন্ড সার্ভিস দুটোকেই বোঝানো হচ্ছে। আপনি বাংলাদেশে আপনি ইম্পোর্ট করলেন কিংবা লোকালি প্রকিউর করলেন, লোকালি প্রকিউর করে যদি দেশের মধ্যে সেটা সাপ্লাই দেন, তাহলে যিনি সাপ্লায়ারকে ভ্যাট দিতে হবে। তার হচ্ছে ফর এনি ট্যাক্সেবল সাপ্লাই অফ ইম্পোর্টার সার্ভিস দি রিসিপিয়েন্ট অফ সাপ্লাই, যিনি হচ্ছে একটা হচ্ছে উপরে যেটা বললাম যে যদি আপনি কোনো গুডস ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে। একইভাবে আপনি যদি কোনো সার্ভিস ইম্পোর্ট করেন তাহলেও আপনার রিসিপিয়েন্ট অফ দি সার্ভিস প্রোভাইডার তাকেই বেসিক্যালি ভ্যাট দিতে হবে। আর একটা হচ্ছে অন্য যে কোনো কেসে সাধারণত হচ্ছে যিনি সাপ্লাই দেন ওই সাপ্লায়ার অথবা যিনি সাপ্লাইটা নিবেন তাকেই হচ্ছে ভ্যাট দিতে হবে। এখানে একটা এক্সেপশন বলি, সে এক্সেপশনটা হচ্ছে আপনি যখন রেন্ট নিচ্ছেন, রেন্টের ক্ষেত্রে যিনি ট্যানেন্টকে ডিরেক্টলি ভ্যাট দিতে হবে। অন্য সমস্ত কেসে যিনি সাপ্লায়ারকে ভ্যাট দিতে হয়। আর রেন্টের ক্ষেত্রে কে? ডিরেক্টলি যিনি সার্ভিস রিসিপিয়েন্ট, যিনি সার্ভিস নিবেন তাকে ডিরেক্টলি হচ্ছে ভ্যাট দিতে হবে। আমার কথা বোঝা যায়? কি বললাম? আপনি যদি গুডস কিংবা সার্ভিস ইম্পোর্ট করেন, আপনার যিনি ইম্পোর্টার তাকে ভ্যাট দিতে হবে। আর একটা হচ্ছে লোকালি যে কোনো ধরনের গুডস অথবা সার্ভিস সাপ্লাই দিলে যিনি সাপ্লায়ার বিক্রি করবেন তাকে ভ্যাট দিতে হবে। উনি কাস্টমারের কাছ থেকে টাকাটা নিয়ে উনি ভ্যাট দিতে হবে। আরেকটা যেটা বললাম যে রেন্টের ক্ষেত্রে এক্সেপশন, যিনি সার্ভিস রিসিপিয়েন্ট, যিনি সেবা নিচ্ছেন উনি ডিরেক্টলি নিজের ভ্যাট নিজে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা। সো ইম্পোজিশন অফ ভ্যাটের একটু আগে আমি অলরেডি বলেছি, আমাদের যে ভ্যাটটা আমরা যেহেতু লোকাল সাপ্লাইর উপরে দিব, আমাদের সাপ্লাই বলতে গুডস এন্ড সার্ভিস কে বোঝাচ্ছি। তো আমাদের যে কোনো ধরনের লোকাল সাপ্লাইয়ের উপর ভ্যাটের যে রেট সেটা হচ্ছে আমাদের এই নতুন ভ্যাট আইনের একটা স্পিরিট ছিল স্ট্যান্ডার্ড রেট, একটাই ভ্যাটের রেট থাকবে। বাট পরবর্তীতে বিভিন্ন কারণে বিভিন্ন মহলের প্রেশারের কারণে গভর্নমেন্ট কিন্তু একটা রেট রাখতে পারেনি, গভর্নমেন্টের কিন্তু রেট গুলি অনেকগুলি হয়ে গেছে। সো প্রথম যেটা আমরা জানি ভ্যাটের রেট হচ্ছে 15%, যেটা আমরা বলি স্ট্যান্ডার্ড রেট বা আদর্শ হার। এছাড়া আপনি যদি এক্সপোর্ট করেন, হ্যাঁ,
তাহলে আপনার ভ্যাটের রেট হবে 0%। এক্সপোর্ট কিন্তু এক্সামটেড না, এক্সপোর্টের ভ্যাট রেট হচ্ছে 0%। এক্সামটেড এক জিনিস আর জিরো রেটেড কিন্তু অন্য জিনিস। জিরো রেটেড মানে ভ্যাট আছে বাট ভ্যাটের রেট হচ্ছে 0। এক্সামটেড হচ্ছে অব্যাহতি প্রাপ্ত, ঠিক আছে? এক্সপোর্ট কিন্তু এক্সামটেড না, এক্সপোর্ট হচ্ছে ভ্যাটেবল বাট ভ্যাটের রেট হচ্ছে 0%। আর আমরা যদি লোকালি যে কোনো সাপ্লাই দিই তাহলে সেখানকার স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%। আর যেটা আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের কিছু রিডিউস রেট আছে, রিডিউস রেট গুলি আমরা পাবো কোথায়? আমাদের যে ব্যাট আইনের থার্ড শিডিউল, তৃতীয় তফসিলের টেবিল 1 এ আছে 5% ব্যাট, টেবিল 2 তে আছে আপনার 7.5% ব্যাট এবং টেবিল 3 তে আছে 10% ব্যাট। আর এছাড়াও কিছু স্পেসিফিক অ্যামাউন্ট আছে থার্ড শিডিউলের টেবিল 4 এ। আর আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে ইম্পোর্টের সময় আমাদের সাধারণত দুটো ব্যাট থাকে, একটা হচ্ছে ডিরেক্ট ইম্পোর্টের ব্যাট 15%, আর একটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্সটা হচ্ছে বেসিক্যালি আসলে অ্যাডভান্স ব্যাট। আগে পুরনো আইনে আমরা এটা কি বলতাম? এটিপি, অ্যাডভান্স ট্রেড ট্যাক্স ব্যাট, অ্যাডভান্স ট্রেড ব্যাট। বাট নতুন আইনে এটাকে আমরা বলি এটি। এটি হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স, এই অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে আসলে অ্যাডভান্স ব্যাট, ঠিক আছে? সো এই এটি আবার হচ্ছে আসলে দুটো রেট হয়, 3% and 5% ইন্ডাস্ট্রি। আমরা যখন কমার্শিয়ালি যে কোনো কিছু আনি সাধারণত সেখানে হয় আমাদের 5%, আর ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যখন ইম্পোর্ট হয় তখন আসলে এটি রেটটা হয় 3%। এই যে অ্যাডভান্স ট্যাক্স কিংবা অ্যাডভান্স ব্যাট আমরা যেটা দিচ্ছি, এটা কিন্তু আমরা রিবেট নিতে পারবো থ্রু ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আপনার এই অ্যাডভান্স ট্যাক্সটা আমাদের রিবেট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে না, আমাদের আউটপুট ব্যাট রেটের কোনো নির্দিষ্ট হার লাগবে না। আমার আউটপুট ব্যাট রেট যাই হোক না কেন, 15% হোক, 5% হোক, 7.5% হোক, 10%, যাই হোক না কেন, আমরা যদি ইম্পোর্টের সময় যদি অ্যাডভান্স ট্যাক্স কিংবা অ্যাডভান্স ব্যাট যেটা দিয়ে আসছি এটা আমরা রিবেট নিতে পারবো। তবে এটার একটা টাইম ফ্রেম আছে, টাইম ফ্রেমটা কেউ বলতে পারবেন? অ্যাডভান্স, হ্যাঁ, 4 মান্থ কবে? যে পিরিয়ডে আমাদের ট্রানজাকশন হয়েছে ওই পিরিয়ড কিংবা তার পরবর্তী 4 কর মেয়াদের মধ্যে আমরা এই অ্যাডভান্স ট্যাক্সের টাকাটা রিবেট নিতে পারবো। সো আমরা যদি ট্রেডার হলে আমাদের আউটপুট ব্যাট রেট হবে 5%, কিংবা লেটস সে উই আর আ প্রকিউরমেন্ট প্রোভাইডার, আমাদের আউটপুট ব্যাট রেট 7.5%, কিংবা আমরা কি নিয়েছি, আমরা এনলিস্টমেন্ট নিয়েছি, টার্নওভার ট্যাক্স নিয়েছি, আমাদের আউটপুট ব্যাট রেট হচ্ছে 4%। আমরা যাই করি না কেন আমরা কিন্তু ইম্পোর্ট স্টেজে যে অ্যাডভান্সটাকে দিয়েছি এটা আমরা রিবেট নিতে পারবো ওই কর মেয়াদে কিংবা তার পরবর্তী 4 কর মেয়াদের মধ্যে আমরা এটা রিবেট নিতে পারবো, ঠিক আছে? বাট যেটা আমরা বলছি ইনপুট ট্যাক্স ক্রেডিট, ইনপুট স্টেজে যে 15% আমরা ভ্যাট দিয়ে আসছি, এই ভ্যাটের টাকাটা রিবেট নিতে হলে আমরা বিক্রি যখন করব তখন অবশ্যই আবার 15% ভ্যাট রেটে বিক্রি করতে হবে। আমরা কিনে যে কোনো পণ্য ইম্পোর্ট করে সেটা যদি 5% ট্যাক্স দিয়ে আমরা বিক্রি করি তাহলে কিন্তু আমরা এই যে ইম্পোর্ট স্টেজে যে 15% ভ্যাট দিয়ে আসছি সেটা কিন্তু আমরা রিবেট নিতে পারবো না। ওই ভ্যাটের টাকাটা রিবেট নিতে হলে আমরা ওই পণ্যটাকে আবার বিক্রিও করতে হবে স্ট্যান্ডার্ড রেট 15% রেট, এবং সেটা বিক্রি করার সময় অবশ্যই মূসক 6.3 দিতে হবে। আর আমরা যেটা রিবেট নিতে যাচ্ছি ওটার জন্য ওই পণ্যের জন্য আমাদের অবশ্যই মূল্য ঘোষণা দিতে হবে। মূল্য ঘোষণাকে আমরা বলি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট অর মূসক 4.3, মূসক 4.3 আমাদের ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, হাউ ডাজ ব্যাট সিস্টেম ওয়ার্ক, ব্যাট সিস্টেম কিভাবে কাজ করে সেটার একটা এক্সাম্পল আছে। আমি তারপর আপনাদের বোঝানোর জন্য, আপনারা জানেন আমি একটু বিষয়টা আরেকবার দেখাচ্ছি। লেটস সে আপনি কি করছেন, আপনি ইম্পোর্ট করছেন একটা পণ্য যেটার কস্ট হচ্ছে 100 টাকা। কত টাকা? আপনি যেই পণ্যটা ইম্পোর্ট করে নিয়ে আসছেন সেখানে আপনার কস্টিং হচ্ছে 100 টাকা। আর আপনি যখন ইম্পোর্ট করছেন তখন এটার উপর আপনি কত পার্সেন্ট ভ্যাট দিয়ে আসছেন? কত পার্সেন্ট ভ্যাট দিয়ে আসছেন? 15% ভ্যাট দিয়ে আসছেন, 15%। ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি এখানে কোনো এটি নাই, আপনি 15% ভ্যাট দিয়ে আসছেন আর আপনি এটা কিনে আনছেন 100 টাকা। পরবর্তীতে আপনি এটা ইম্পোর্ট করার পরে আপনি আপনার যে বিজনেস প্লেস সেখানে এসে আপনি এটা একটু প্রসেসিং করলেন, এটা ভ্যালু এডিশন করলেন। হ্যাঁ, ভ্যালু এডিশন করার পরে 10 টাকার ভ্যালু এডিশন করছেন, এরপরে আপনি এটার কস্টিং করলে আপনার কাছে 110 টাকা। দেন আপনি আবার এটা বিক্রি করার সময়
এটার সাথে 20 টাকা আপনি প্রফিট নিচ্ছেন, তাহলে আপনি এই পণ্যটা কত টাকায় বিক্রি করবেন? 130 টাকা আপনি এটা বিক্রি করবেন, ঠিক আছে? তো আপনি কিনেছেন 100 টাকা দিয়ে, ইম্পোর্ট করেছেন 100 টাকা, ইম্পোর্টের সময় আপনি 15 টাকা ভ্যাট দিয়ে আসছেন, দেন আপনি এটার জন্য কি করছেন? প্রসেসিং কস্ট অ্যাড করছেন, এবং আপনার এই ভ্যালু অ্যাডিশন প্রফিট মিলে আপনার এটা সেলিং প্রাইস হচ্ছে 130 টাকা। সো আপনি এই 130 টাকা দিয়ে যখন বিক্রি করবেন, আপনার মাথায় যেটা আছে, আমি কেনার সময় যে 15 টাকা ভ্যাট দিয়েছি, এই টাকাটা আমার রিবেট নিতে হবে। এটা রিবেট নিতে হলে আপনাকে বিক্রি করার সময় 15% ভ্যাট রেটে বিক্রি করতে হবে। 15% ভ্যাট রেটে যদি বিক্রি না করেন, কেনার সময় যে 15 টাকা ভ্যাট দিয়ে আসছেন, সেটা আপনি কি করতে পারবেন না, আপনি রিবেট নিতে পারবেন। সো রিবেট নেওয়ার জন্য কি করলো, এই 130 টাকার পণ্যটা 15% ভ্যাট দিয়ে বিক্রি করে দিল 149 টাকা। 130 টাকার উপর 15% ভ্যাট রেটে কত আসে? কত আসে? 19 টাকা 50 পয়সা। তাহলে 130 প্লাস 19 টাকা 50 পয়সা আপনি প্রডিউসারের কাছে বিক্রি করছেন 149 টাকা 50 পয়সা। এখন এই যে ইম্পোর্টার, উনার তো একটা ভ্যাটের রেজিস্ট্রেশন আছে, তাই না? ইম্পোর্টার প্রডিউসারের কাছ থেকে 149 টাকা 50 পয়সা নিবে, নিয়ে সে এই ভ্যাট রিটার্নটা জমা দিবে। ও যখন ভ্যাট রিটার্ন জমা দিবে, ও ওর ভ্যাট রিটার্নে ভ্যাট কত টাকা দেখাবে আর গভর্নমেন্ট ট্রেজারিতে কত টাকা জমা দিবে? ইম্পোর্টার তো একটা এন্টিটি, তাই না? ইম্পোর্টার একটা পণ্য বিক্রি করছে 130 টাকা, যেটা সেলিং প্রাইস হচ্ছে, মানে গ্রস ভ্যালু হচ্ছে 149 টাকা 50 পয়সা। আমার কোশ্চেন হচ্ছে, ইম্পোর্টার যখন নিজের ভ্যাট রিটার্নটা সাবমিট করবে, ওর আউটপুট ভ্যাট কত হবে আর ট্রেজারি রিটার্নের সাথে কত টাকা জমা দিবে? 4 টাকা 50 পয়সা জমা দিবে। কেন 4 টাকা 50 পয়সা দিবে? ও তো বিক্রি করতেছে 130 টাকা, ওর আউটপুট ভ্যাট হচ্ছে 19 টাকা 50 পয়সা। 4 টাকা কেন দিবে? ও তো 15 টাকা আগে দিয়ে দিয়েছে ক্রয়ের সময়। এক্সিলেন্ট। সো এই ইম্পোর্টার প্রোডিউসারের কাছ থেকে 149 টাকা নিবে, 149 টাকা নিয়ে ও কিন্তু আউটপুট ভ্যাটও দেখাবে 19 টাকা, কিন্তু উনি রিবেট নিবে, ইনপুট ট্যাক্স ক্রেডিট নিবে 15 টাকা, যেটা উনি আগে দিয়ে এসেছে। সো উনি গভর্নমেন্ট ট্রেজারিতে 4.5 টাকা জমা দিবে, আর এটার সাথে ওই যে ইম্পোর্ট স্টেজে 15 টাকা দিয়েছে ওইটা ডকুমেন্ট দিয়ে উনি ওনার আউটপুট ভ্যাট 19.5 দেখাবে, ইম্পোর্ট স্টেজে ওনার 15 টাকা পেইড, আর পরবর্তীতে উনি 4.5 টাকা দিচ্ছে। সো ইম্পোর্টারের জন্য আপনার টোটাল ভ্যাট হচ্ছে 19.5, যেখানে 15 টাকা ইম্পোর্ট স্টেজে দেয়া আছে, আর উনি নতুন করে প্রোডিউসারের কাছ থেকে নিয়ে দিবে 4.5 টাকা। এবার আসি আমরা কামিং টু প্রোডিউসার। প্রোডিউসার টোটাল পেমেন্ট করছে 149 টাকা 50 পয়সা, যেখানে ওই পণ্যের বা র মেটেরিয়ালের দাম হচ্ছে 130 টাকা, আর উনার ইম্পোর্ট স্টেজে ভ্যাট কত দিছে? ভ্যাট কত দিয়েছেন? 19 টাকা 50 পয়সা, যেটা উনি কি করবেন? উনি আবার এই টাকাটা রিবেট নেবেন। প্রোডিউসার র মেটেরিয়ালটা কেনার পরে উনি আর এখানে প্রসেসিং কস্ট আছে 35 টাকা, দেন উনি আবার প্রফিট অ্যাড করলো 15 টাকা, তাহলে প্রোডিউসারের কাছে সেলস প্রাইস বেস ভ্যালু হচ্ছে 180 টাকা। 180 টাকা যে পণ্যটা উনি হোলসেলারের কাছে বিক্রি করবে, বিক্রি করার সময় উনি যদি আগে যে ভ্যাটটা দিয়েছে ক্রেডিট নিতে হয়, উনাকে আবার 15% রেটে সেল করতে হবে। আর তার থেকেও বড় কথা, উনি যেহেতু ম্যানুফ্যাকচারার, ওনাকে অবশ্যই 15% রেটে সেল করতে হবে। ম্যানুফ্যাকচারার এর মানে ওনার জন্য রেট কিন্তু ফিক্স, উনি চাইলেও কম রেটে সেল করতে পারবে না। আচ্ছা সরি, আমি একটু ফোনটা ধরি, দেখি। সরি, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি রাকিব ভাই বলুন। আচ্ছা, ঠিক আছে, আমি কালেক্ট করে নেবো, থ্যাংক ইউ। ওকে ফাইন। সো যেটা আমরা বলছি, প্রোডিউসারের রেট কিন্তু ফিক্স। সো প্রোডিউসার 180 টাকার উপর 15% রেটে বিক্রি করলে ওনার ভ্যাটটা আসবে 27 টাকা। বাট প্রোডিউসার যখন নিজের রিটার্নটা সাবমিট করবে, ও কিন্তু সেলস প্রাইস বেস ভ্যালু দেখাবে 180 টাকা, ওনার আউটপুট ভ্যাট আসবে 27 টাকা। হ্যাঁ, কিন্তু প্রোডিউসার গভর্নমেন্ট ট্রেজারিতে 27 টাকা জমা দিবে না। কত টাকা জমা দিবে? 27 মাইনাস 19.5 দিবে 7.5 টাকা। তো এইভাবেই কিন্তু পরবর্তীতে আমাদের আস্তে আস্তে করে ভ্যালু এডিশনটা হবে।
তো আমাদের এখানে এই যে প্রোডিউসার কিন্তু বিক্রি করতেছে 260 টাকা, যেখানে উনার হোলসেলারের কাছে প্রোডাক্টের কস্ট হচ্ছে 180 টাকা আর ভ্যাট হচ্ছে 27 টাকা। হোলসেলার আবার এখানে প্রসেসিং কস্ট এবং প্রফিট মিলে টোটাল উনি সেল করছে 205 টাকা, যেটার উপর 15% ভ্যাট আসছে 30 টাকা 75 পয়সা। হোলসেলার আবার 27 টাকা ক্রেডিট নিয়ে উনি গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবেন 3 টাকা 75 পয়সা, যেটা কিনা রিটেলার আবার কিনে নেবেন। রিটেলার টোটাল পেমেন্ট করবে 235, যেখানে 205 টাকা হচ্ছে ওনার প্রোডাক্ট কস্ট আর 30 টাকা 75 পয়সা হচ্ছে ওনার কাছে ভ্যাট প্রেকশন। তো রিটেলার আবার 5 টাকার ভ্যালু এডিশন এবং 15 টাকা প্রফিট যোগ করার পরে রিটেলারের কাছে সেলিং প্রাইস 225। রিটেলার এটা আপনার 15% ভ্যাট টোটাল 33 টাকা 75 পয়সা এই 225 টাকার সাথে অ্যাড করে দিয়ে উনি বিক্রি করছে 258 টাকা। এখন রিটেলার কিন্তু যদিও উনার আউটপুট ভ্যাট আসছে 33 টাকা 75 পয়সা, বাট উনি মাত্র গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবেন 3 টাকা। কেন? কারণ 30 টাকা 75 পয়সা উনি আগেই দিয়ে আসছেন। সো ফাইনালি এই যে রিটেলার কনজিউমারের কাছে বিক্রি করছে কত টাকা? 258 টাকা 75 পয়সা, যেখানে এই পণ্যের আসলে কস্টিং হচ্ছে 225 টাকা। পণ্যের কস্টিং কত? 225 আর ভ্যাট কত? 33 টাকা 75 পয়সা। আমরা যখন এই পণ্যটা কিনছি, আমাদের পণ্যের গায়ে লিখে হচ্ছে 225 টাকা আর এটার সাথে লিখা ভ্যাট 15%। সব মিলিয়ে আমরা কিন্তু রিটেলারকে পেমেন্ট করছি 258 টাকা 75 পয়সা। তার মানে আমরা ভ্যাট দিচ্ছি 33 টাকা 75 পয়সা, যেটা কে কালেক্ট করছে? সাপ্লায়ার। কে কালেক্ট করতেছে? সাপ্লায়ার। আমাদের জন্য রিলেভেন্ট সাপ্লায়ার কে? রিটেলার। আমরা রিটেলারকে দিচ্ছি এই 33 টাকা 75 পয়সা, যেখানে রিটেলার এই টাকা থেকে 3 টাকা, হোলসেলার এই টাকা 3 টাকা 75 পয়সা, দেন হচ্ছে আপনার প্রোডিউসার 4 টাকা 75 পয়সা, ইম্পোর্টার ডিরেক্টলি দিচ্ছে 4 টাকা 50 পয়সা আর ইম্পোর্ট স্টেজে দিছে 15 টাকা। এই 15 প্লাস 4.5 প্লাস 7.5 প্লাস 3.75 প্লাস 3 যোগ করলে হবে 33 টাকা 75 পয়সা। এইভাবে বেসিক্যালি ব্যাটের যে টোটাল মেকানিজম এটা কাজ করে। ক্লিয়ার? তো আজকে আমি এখানেই রাখি, আমাদের পরবর্তী আলোচনা আমরা নেক্সট দিন করব। আপনাদের কার কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আদারওয়াইজ আমরা নেক্সট সেশনে বাকি আলোচনা করব। স্যার ইনপুট ব্যাট যদি 15% না হয় তাহলে তো রিবেট পাওয়া যাবে না। আমি এখানে যে কেউ একজন যদি ব্রেক করে, লেটস সে হোলসেলার, রিটেলার আর 15% নিচ্ছে না, মানে উনার যে আউটপুট ব্যাট উনি দিচ্ছে আপনার 5% রেটে, তখন কাহিনীটা কি হবে? তখন কিন্তু উনার জন্য কস্টিং 205 টাকা না, তখন উনার কস্টিং হবে 235 টাকা। তখন উনার কস্টিং কত? 235। হ্যাঁ, তখন কিন্তু আর উনার জন্য এই রিবেটটা থাকবে না। তখন উনার লেটস সে উনার এই 235 প্লাস 5 প্লাস হচ্ছে 15 এই মিলে হচ্ছে উনার প্রাইস, এটার উপর আপনার 5% ভ্যাট অ্যাড হবে। তখন আবার এই ভ্যাটের অ্যামাউন্টটা এইটা হবে না, কত? 33 টাকা 75 টাকা। স্যার আমি যেটা বলতে চাচ্ছি, মানে শুরু থেকেও যদি কেউ ব্রেক করে তারপরও আর কেউই পাবে না এটা। শুরুর দিকে না অসুবিধা নাই, শুরুর দিকে কেউ ব্রেক করলে লেটস সে প্রোডিউসারের পক্ষে তো পসিবল না, হোলসেলার 5% রেটে দিচ্ছে, রিটেলার যদি আমার 15% রেটে উনি সেল করে, উনি কিন্তু রিবেট নিতে পারবেন। আচ্ছা, এটাই বলতে আপনি নেয়ার সময় আপনি 5% রেটে কিনছেন না 15% ব্যাট রেটে কিনছেন, ওটা ম্যাটার করবে না। রিবেট নেয়ার শর্ত হচ্ছে আপনার আউটপুট ব্যাট হইতে হবে 15%, দেন হচ্ছে আপনাকে 6.3 দিয়ে বিক্রি করতে হবে, আপনাকে মূল্য ঘোষণা দিতে হবে। আপনি যদি এই কন্ডিশনগুলি মানে ইনপুটের সময়, কেনার সময় যে ভ্যাটটা আপনি দিয়েছেন সেটা আপনি ক্রেডিট নিতে পারবেন। কেনার সময় ভ্যাট রেট 15% হওয়া বাঞ্ছনীয় না। আচ্ছা স্যার, এটাই স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনাদের কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা এখানেই রাখি। আর এখানে কিন্তু এটা অ্যানালাইসিসের বিষয়।